বাড়ির পরিবেশ তখন আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু সেই শান্ত ভাবটি ছিল ঝড়ের পূর্ব লক্ষণ মাত্র। অভয় এবং শ্রদ্ধা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখের ভাষায় ছিল এক গোপন সংকল্প, এক মরণপণ যুদ্ধের প্রস্তুতি। অভয়ের চোখের ইশারা পাওয়া মাত্রই শ্রদ্ধা তার পকেট থেকে একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী অত্যাধুনিক ডিভাইস বের করলেন। ডিভাইসটি দেখতে সাধারণ মনে হলেও এর কার্যকারিতা ছিল ভয়াবহ। শ্রদ্ধা আলতো হাতে ডিভাইসটির সুইচ অন করলেন এবং খুব সন্তর্পণে সেটি ঘরের এক কোণায় গড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ডিভাইসটি সক্রিয় হয়ে উঠল। কোনো শব্দ হলো না, কোনো বিস্ফোরণ হলো না, কিন্তু যা ঘটল তা ছিল বিস্ফোরণের চেয়েও অধিক বিশৃঙ্খল। নিমিষের মধ্যে ডিভাইসটি থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়ার সঙ্গে মিশেছিল এক তীব্র গা গোলানো পচা গন্ধ। মনে হচ্ছিল যেন হাজার বছরের পুরনো নর্দমা বা পচা রাসায়নিক আবর্জনা একসঙ্গে কেউ ঘরের মাঝখানে ঢেলে দিয়েছে। গন্ধটি এতই তীব্র এবং কটু ছিল যে তা মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম করছিল। বাড়ির সেই বিলাসবহুল ড্রয়িং রুম, যেখানে একটু আগে দামি পারফিউমের সুবাস ছিল, তা মুহূর্তে এক বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ির শান্ত পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। পরিবারের সদস্যরা এবং কর্মচারীরা যারা এতক্ষণ এদিক সেদিক কাজ করছিল, তারা নাকে মুখে হাত দিয়ে কাশতে শুরু করলো। কেউ কেউ বমি করার উপক্রম করলো। রাগিনী, যিনি সবসময় নিজেকে অত্যন্ত আভিজাত্য এবং গাম্ভীর্যের আড়ালে রাখতে পছন্দ করেন, এই দুর্গন্ধে তার সেই গাম্ভীর্য নিমিষেই উধাও হয়ে গেল। তার চোখে মুখে চরম বিরক্তি আর অস্বস্তি ফুটে উঠল। তিনি চিৎকার করে কর্মচারীদের ডাকতে লাগলেন, এটা কিসের গন্ধ? কোথা থেকে আসছে এই জঘন্য দুর্গন্ধ? তোরা কি করছিস সব দাঁড়িয়ে দাঁড়িয়ে? ঝাল্লাগুলো খোল, ফ্যান চালা। রাগিনীর কড়া মেজাজ তখন সপ্তমে। তিনি রুমাল দিয়ে নাক চেপে ধরেও টিকতে পারছিলেন না। বাধ্য হয়ে পরিবারের সবাই এবং কর্মচারীরা দৌড়ে গিয়ে মাস্ক এবং কাপড় দিয়ে মুখ ঢাকতে বাধ্য হলো। পুরো বাড়ি জুড়ে এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। কে কার কথা শোনে? সবাই ব্যস্ত নিজেকে এই অসহ্য গন্ধ থেকে বাঁচাতে। ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন শ্রদ্ধা এবং অভয়। এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলা এবং রাগিনীর মনোযোগ অন্যদিকে সরে যাবার সুযোগটি তারা হাতছাড়া করলেন না। মাস্ক পরার ছলে নিজেদের মুখ ঢেকে তারা ভিড়ের আড়ালে মিশে গেলেন। রাগিনী যখন কর্মচারীদের ধমকাইতে ব্যস্ত, সেই ফাঁকে অভয় শ্রদ্ধাকে চূড়ান্ত ইঙ্গিত দিলেন। তাদের গন্তব্য রাগিনীর ব্যক্তিগত কক্ষ, যেখানে লুকিয়ে রাখা হয়েছে বহু গোপন নথি এবং সম্ভবত কীর্তি ও বরুণের বন্দিশালার চাবিকাঠি। শ্রদ্ধা এবং অভয় ছায়ার মতো দেয়াল ঘেঁষে এগোতে লাগলেন। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক। করিডোরের শেষে রাগিনীর সেই বিশেষ কক্ষ, কিন্তু কক্ষের কাছাকাছি পৌঁছাতেই তারা থমকে দাঁড়ালেন। দরজার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রাগিনীর এক বিশেষ দেহরক্ষী। লোকটি সাধারণ কোনো গার্ড নয়, দেখেই বোঝা যাচ্ছিল সে বিশেষভাবে প্রশিক্ষিত এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তার কোমরে গোজা আগ্নেয়াস্ত্র এবং চোখে সজাগ দৃষ্টি। যদিও গন্ধের কারণে সেও কিছুটা অস্বস্তিতে ছিল এবং বারবার নাকে হাত দিচ্ছিল, তবুও তার অবস্থান থেকে সে এক চুলো নড়ছিল না। শ্রদ্ধা অভয়ের দিকে তাকালেন। অভয় চোখের ইশারায় বোঝালেন, দেরি করার সময় নেই, যা করার এখনই করতে হবে। তারা দুজন খুব ধীর গতিতে বিড়ালের মতো নিঃশব্দ পায় গার্ডটির দিকে এগোতে লাগলেন। গার্ডটি কিছু বুঝে ওঠার আগেই অভয় ছপ করে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। গার্ডটি চমকে গিয়ে পাল্টা আঘাত করতে চাইল, কিন্তু ততক্ষণে শ্রদ্ধাও যোগ দিয়েছেন আক্রমণে। শুরু হলো এক তুমুল ধস্তাধস্তি। গার্ডটি দৈহিক শক্তিতে অভয়ের চেয়ে এগিয়ে থাকলেও অভয় এবং শ্রদ্ধার মরিয়া মনোভাবের কাছে সে হিমশিম খেতে লাগলো। গার্ডটি চেষ্টা করছিল তার ওয়াকি টকি বা অস্ত্র বের করার, কিন্তু শ্রদ্ধা তার হাত মুচড়ে ধরলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গার্ডটি শ্রদ্ধাকে ধাক্কা দিলে তিনি গিয়ে পড়েন পাশের একটি শৌখিন টেবিলের উপর। টেবিলের উপর রাখা একটি দামি চীনামাটি ফুলদানি সশব্দে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ঝনঝন শব্দে তারা সবাই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। শ্রদ্ধা এবং অভয় ভয়ে সিটিয়ে গেলেন, এই বুঝি কেউ শব্দ শুনে চলে এলো। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল। বাইরের হট্টগোলা চেঁচামেচির কারণে ভেতরের এই ভাঙচুর বা ধস্তাধস্তির শব্দ কারুর কানে পৌঁছালো না। গার্ডটি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে অভয় তার গলার কাছে শক্ত হাতে চাপটে ধরলেন এবং শ্রদ্ধা পাশ থেকে একটি ভারী পিতলের শোপিস দিয়ে গার্ডের মাথায় সজোরে আঘাত করলেন। আঘাতটি মারাত্মক ছিল না, কিন্তু তাকে অজ্ঞান করার জন্য যথেষ্ট ছিল। গার্ডটি গোঙাতে গোঙাতে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। শ্রদ্ধা এবং অভয় হাঁপাতে লাগলেন। তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। এটি ছিল রাগিনীর সুরক্ষিত দুর্গে ফাটল ধরানোর প্রথম ধাপ। তারা দ্রুত গার্ডটিকে
টেনে ঘরের এক কোনায় লুকিয়ে ফেললেন। অন্যদিকে ড্রয়িং রুমে রাগিনী তখন রাগে ফেটে পড়ছেন। গন্ধ কিছুটা কমলেও তার মেজাজ কিছুতেই শান্ত হচ্ছে না। তার মনে হঠাৎ করেই এক অজানা আশঙ্কার জন্ম নিল। এই গন্ধ, এই বিশৃঙ্খলা সব কি কাকতাল্লিক, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে? তার মনে পড়ে গেল কীর্তি আর বরুণের কথা। তিনি ভাবলেন, এই ধোকায় ফেলে কেউ তাদের উদ্ধার করতে চাইছে। রাগিনী নিজের ব্যর্থতা এবং সন্দেহের কারণে চরম ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ তার প্রধান সহকারীকে ডাকলেন এবং হুকুম দিলেন, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘাপলা আছে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আজকেই এখনই কীর্তি আর বরুণকে এই বাড়ি থেকে সরিয়ে অন্য গোপন আস্তানায় নিয়ে যেতে হবে। গাড়ি তৈরি করো, আমি নিজে ওদের নিয়ে যাব। রাগিনীর এই ঘোষণা অভয় এবং শ্রদ্ধার কানে পৌঁছাতে দেরি হলো না। তারা বুঝতে পারলেন তাদের হাতে সময় খুব কম। রাগিনী যদি একবার কীর্তি আর বরুণের কাছে পৌঁছে যান এবং দেখেন তারা সেখানে নেই বা তাদের সরিয়ে নিয়ে যান, তাহলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে। অভয় বললেন, আমাদের প্ল্যান বি কার্যকর করতে হবে শ্রদ্ধা, এখনই। তারা দ্রুত সেই ঘরে প্রবেশ করলেন যেখানে কীর্তি আর বরুণকে আটকে রাখা হয়েছিল বলে তারা সন্দেহ করছিলেন। ভাগ্যক্রমে আসল কীর্তি আর বরুণকে তারা আগেই অন্য একটি গোপন পথের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন, যা রাগিনী বা তার লোকেরা কেউ জানত না। কিন্তু এখন রাগিনীকে ধোকা দেওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল দুইজন নকলবন্দী। মেঝেতে পড়ে থাকা সেই অজ্ঞান গার্ড এবং ঘরের ভেতরে কাজ করতে আসা আরেকজন কর্মচারীকে, যাকে তারা আগেই কৌশলে অজ্ঞান করেছিলেন, শ্রদ্ধা এবং অভয় দ্রুত টেনে আনলেন। সময় ছিল খুবই অল্প। শ্রদ্ধা এবং অভয় মিলে দ্রুত হাতে সেই অজ্ঞান গার্ড এবং কর্মচারীর গায়ে জামা পরিবর্তন করে দিলেন। তাদের পরিয়ে দেওয়া হলো কীর্তি আর বরুণের পোশাক। যেহেতু কীর্তি আর বরুণের মুখ সবসময় ঢাকা থাকতো বা তারা অসুস্থ অবস্থায় ছিল বলে মনে করা হতো, তাই এই অদলবদল ধরা পড়ার সম্ভাবনা কম ছিল। শ্রদ্ধা খুব যত্ন করে তাদের মুখে কালো মাস্ক এবং মাথায় হুডি পরিয়ে দিলেন, যাতে দূর থেকে বা এক নজরে কেউ তাদের চিনতে না পারে। অজ্ঞান শরীর দুটোকে তারা এমনভাবে চেয়ারে বেঁধে রাখলেন যেন মনে হয় কীর্তি আর বরুণ অবসন্ন হয়ে ঘুমাচ্ছে বা অজ্ঞান হয়ে আছে। কাজ শেষ হতে না হতেই বাইরে পায়ের শব্দ শোনা গেল। রাগিনীর লোকেরা আসছে। শ্রদ্ধা এবং অভয় দ্রুত জানলা দিয়ে পালিয়ে পাশের কার্নিশে আশ্রয় নিলেন এবং সেখান থেকে সব লক্ষ্য করতে লাগলেন। রাগিনীর লোকেরা এসে সেই মুখোমাস দুই অজ্ঞান দুজনকে কীর্তি আর বরুণ ভেবে পাজাকোলা করে তুলে নিয়ে গেল। মাস্ক আর হুডির কারণে এবং তাড়াহুড়োর মধ্যে তারা কেউ আসল পরিচয় যাচাই করার প্রয়োজন মনে করল না। কিছুক্ষণ পর বাড়ির প্রধান মোটের সামনে কালো রঙের একটি বিশাল এসইউভি এসে দাঁড়ালো। রাগিনী দ্রুত পায়ে হেঁটে এসে গাড়িতে উঠলেন। তার মুখে তখন এক পৈশাচিক বিজয়ের হাসি। তিনি ভাবছিলেন, শ্রদ্ধা, তুমি যতই চালাক হও না কেন, আমার সঙ্গে পাল্লা দেওয়া তোমার কম্য নয়। আজই আমি এদের এমন জায়গায় নিয়ে যাব যেখানে তোমাদের ছায়াও পৌঁছাবে না। রাগিনী তার লোকদের নির্দেশ দিলেন দ্রুত গাড়ি টানার জন্য। গাড়িটি ধুলো উড়িয়ে শহরের নির্জন প্রান্তের দিকে ছুটে চলল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িটি এসে থামল শহরের এক পরিত্যক্ত এবং নির্জন গুদামের সামনে। চারপাশ শুনশান, শুধু ঝিঁঝি পোকার ডাক। রাগিনী গাড়ি থেকে নামলেন। তার হুকুমে তার লোকেরা পিছনের সিট থেকে দুইজন বন্দীকে নামিয়ে আনলো। রাগিনী তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে তখন দম্ভের ছটা। তিনি বললেন, তোমাদের শেষ রক্ষা হলো না, এবার দেখব কে তোমাদের বাঁচাতে আসে। রাগিনী নাটকীয়ভাবে হাত বাড়িয়ে দুজনের মুখের মাস্ক আর হুডি এক ঝটকায় খুলে ফেললেন। তার মুখে তখনও সেই ক্রূর হাসি লেগেছিল, কিন্তু মাস্ক খোলার ঠিক পরের মুহূর্তেই যেন সময় থমকে গেল। রাগিনীর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখ দুটো কপালে উঠে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার সামনে কীর্তি বা বরুণ নেই, বরং মুখ হাঁ করে ঘুমাচ্ছে তার নিজের ওই দেহরক্ষী এবং বাড়ির কাজের লোক। কয়েক মুহূর্তের জন্য রাগিনী স্তব্ধ রইলেন। তারপরেই তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক গগন বিদারী চিৎকার, না, এটা হতে পারে না। রাগিনী রাগে কাঁপতে লাগলেন। তার বুঝতে বাকি রইল না যে তিনি এক বিশাল ধোঁকার শিকার হয়েছেন। শ্রদ্ধা তার চোখের সামনে দিয়ে তার নিজের বাড়িতে বসিয়ে তাকে বোকা বানিয়ে আসল বন্দীদের উদ্ধার করে নিয়ে চলে গেছে। রাগিনী ক্ষোভে ফেটে পড়লেন। নিজের লোকদের চর থাপ্পড় মারতে শুরু করলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। শ্রদ্ধার বুদ্ধিমত্তার কৌশলের কাছে রাগিনীর সমস্ত অহংকার আর পরিকল্পনা ধুলোয় মিশে গেছে। এদিকে শহরের অন্য প্রান্তে এক নিরাপদ আশ্রয় তখন এক আবেগ ঘন দৃশ্য। শ্রদ্ধা এবং অভয় যখন আসল কীর্তি আর বরুণকে নিয়ে সেখানে পৌঁছালেন, তখন কীর্তি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। দীর্ঘদিনের বন্দিদশা এবং মানসিক নির্যাতনের ফলে তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো মাত্রই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। শ্রদ্ধা আতঙ্কে বোনকে জড়িয়ে ধরেন। তার চোখ তখন জ্বলে। ডাক্তার ডাকা হলো। প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে কীর্তি জ্ঞান ফিরে পেলেন। চোখ মেলে শ্রদ্ধাকে দেখতে পেয়ে কীর্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরেই দুই বোনের মধ্যে শুরু হলো সেই চিরচেনা খুনসুটি আর অভিমান। কীর্তি দুর্বল কণ্ঠে অভিযোগ করলেন, তোর আসতে এত দেরি হলো কেন? আমি ভেবেছিলাম আমি হয়তো আর তোকে দেখতেই পাবো না। শ্রদ্ধা বোনের হাত ধরে কান্না ভেজা গলায় বললেন, দেরি হতে পারে, কিন্তু আমি কি তোকে ভেজে থাকতে পারি? তুই জানিস না ওই ডাইনিটা চোখ এড়িয়ে তোকে বের করে আনা কতটা কঠিন ছিল? সামান্য কথার কাটাকাটি, মান, অভিমান, এসবের আড়লে ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর হারানোর ভয়। বরুণ পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন।
তিনিও ক্লান্ত, কিন্তু তার মুখে স্বস্তির হাসি। বিপদ কেটে গেছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। কীর্তি ও শ্রদ্ধা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে সে পুরনো ভীতি আর নেই, সেখানে এখন জ্বলছে এক নতুন আগুনি শপথ। রাগিনী তাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের আলাদা করতে চেয়েছিল, কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তারা একসঙ্গে থাকলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। শ্রদ্ধা কীর্তির হাত শক্ত করে ধরলেন, কীর্তিও বোনের হাতে চাপ দিলেন। তাদের চোখ মুখ শক্ত হয়ে উঠল। তারা সমস্বরে প্রতিজ্ঞা করলেন, অনেক হয়েছে, আর পালিয়ে থাকা নয়, আর ভয় পাওয়া নয়। এবার আমরা সবাই মিলে শ্রদ্ধা, কীর্তি, কভয় এবং বরুণ একসঙ্গে ওই রাগিনীর বিরুদ্ধে লড়ব, তার প্রতিটি অন্যায়ের কড়া জবাব দেব। বাইরে তখন নতুন ভোরে সূর্য উঁকি দিচ্ছে। অন্ধকারের কালো ছায়া সরে গিয়ে আলোয় ভরে উঠছে আকাশ। এই আলো শুধু দিনের শুরু নয়, এটি